আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনা কি আসলে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত? তিনি কি অর্ধেক, তার বাম পাশটা কি পুরা উপর থেকে নিচে কি অবশ হয়ে গেছে? সেরকমই শোনা যাচ্ছে বেশ কিছু সংবাদ মাধ্যমে এবং কিছু ইউটিউবার, মোটামুটি ইউটিউবার, তারা নাম করা ইউটিউবার। তার মধ্যে একজন হলেন বনি আমিন। বনি আমিন বলেছেন বিগত 2 মাস আগে শেখ হাসিনা মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়েছেন। তার এক পাশ, বাম পাশটা পুরো অবশ হয়ে গেছেন। তিনি কথা বলতে পারছেন না, তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। এবং এটাও শোনা গেছে যে শেখ হাসিনাকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না তার নিরাপত্তার কথা চিন্তা করে। যেখানে আছেন সেখানে সেটাকে একটা মিনি হসপিটাল হিসেবে নাকি ডিক্লেয়ার করা হয়েছে, যেটা কিন্তু ভারত কিন্তু কোনোদিন আমাদেরকে জানায়ও না, জানাবেও না। এই শেখ হাসিনা কিন্তু বর্তমানে ভারতের জন্য একটি বোঝা হয়ে আছে। কি জন্য বোঝা হয়েছে সেটা বলি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক টানাপোড়েন এই শেখ হাসিনাকে নিয়েই। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ভারত থেকে ছাড়তে চাচ্ছে না। তার এত ভালোবাসার জিনিস, সে ছাড়তে চাচ্ছে না। সারা ভারতের অনেক মানুষ নরেন্দ্র মোদীর বিপক্ষে চলে গেছে এই হাসিনা ইস্যুতে। বলেছে আমাদের ট্যাক্সের টাকায় তুমি একজন খুনিকে, প্রতিবেশী একজন খুনিকে যে মৃত্যুদণ্ড আসামি কোর্টে সাব্যস্ত হয়েছে, সেটাকে তুমি আমাদের ট্যাক্সের টাকায় তুমি পারবে, সেটা হতে পারে না। এর মধ্যে প্রবল প্রতিবাদ করেছে ভাদুরী নামে একজন সাংবাদিক, পশ্চিমবাংলার একজন সাংবাদিক ভাদুরী। উনি অনেক কিছু বলেছেন এবং উনি এটাও বলেছেন শেখ হাসিনা হচ্ছে ভারতের একজন দাসী, ভারতের একজন কর্মচারী। এটাও বলেছেন ভারতের একজন কর্মচারী এবং ভারতের একজন দাসী। যাক, এটা আমার ব্যক্তি, শেখ হাসিনার প্রতি আমার কোনো ঘৃণা নাই, কোনো বিদ্বেষ নেই। আমি শুধু ওই সাংবাদিকের কথাটাই একটু উচ্চারণ করলাম। মানিক ফকির একজন আছে, নিরপেক্ষ কথাবার্তা বলেন, উনি কলামিস্ট এবং উনি বেশ কথাবার্তা বলেন মিডিয়াতে। উনিও খুব বিপক্ষে, এই যে হাসিনাকে কেন এখানে রেখে দিবে মোদি, সেটা খুব বিপক্ষে। এবং শশী থারুর বিগত শেখ হাসিনা পালিয়ে ভারত আসছে না পরে প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর একটি বিবৃতি দিয়েছিলেন যে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেওয়া এবং বাংলাদেশের সাথে ভারত সরকারের সম্পর্ক বৃদ্ধি করা। উনি সেটা না করে উনি করেছেন ব্যক্তি হাসিনার সাথে সম্পর্ক বৃদ্ধি। এটা একটা দেশের সাথে আরেকটা দেশের পররাষ্ট্রনীতি হতে পারে না। পররাষ্ট্রনীতি হবে একটা দেশের সাথে আরেকটা দেশের, ব্যক্তি বিশেষ কোনো পর্যায়ে এই সম্পর্ক এরকম হতে পারে না। বাংলাদেশের সাথে এই সমস্ত কিছু করে ভারত এখন অনেক কিছু হারাচ্ছে। ভারতের অর্থনীতিতে টালমাটাল হয়ে গেছে, ভারতের ইজ্জত চলে যাচ্ছে। বাংলাদেশ নির্ভর ছিল ভারতের অর্থনীতি। সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স যেত বাংলাদেশ থেকে আমেরিকার পরে ভারতের সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স যেত বাংলাদেশ থেকে, যেটা ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির কারণে। আসলে নরেন্দ্র মোদী পুরোপুরি ব্যর্থ পররাষ্ট্রনীতিতে এবং প্রতিরক্ষা নীতিতেও ব্যর্থ। পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের মানা সত্ত্বেও পাকিস্তানকে আক্রমণ করে চরম পরাজয় হয়েছে। 7টা যুদ্ধ বিমান খুইয়েছে এবং 200-এর উপর ড্রোন বিমান মেড ইন ইসরায়েলে তৈরি ড্রোন বিমান হারিয়েছে ভারত। সেটা স্বীকার না করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে 7 থেকে 8টা যুদ্ধ বিমান খুইয়েছে। উনি 7টার কথা বলছে, 7টা নতুন যুদ্ধ বিমান খুইয়েছে ভারত। সম্প্রতি ইয়ের সাথে পাকিস্তানের নাম উল্লেখ করা নেই, কিন্তু সেটা সবাই বুঝে নিয়েছে কার কথা বলছে। তারপর নরেন্দ্র মোদীর ব্যাপারেও বলেছে যে নরেন্দ্র মোদী দেখতে সুন্দর কিন্তু সে একজন খুনি। 2বার উল্লেখ করেছে। একটা এশিয়াতে একটা সম্মেলনে এসেছিল, থাইল্যান্ড, ব্যাংককে সম্ভবত, না ব্যাংকক না, ইন্দোনেশিয়াতে। তখন বলেছিল মোদী দেখতে সুন্দর কিন্তু সে একজন মানুষ হত্যাকারী, খুনি। 2বার উচ্চারণ করেছে। এই সব কিছুতে মোদীর কিন্তু ইজ্জত আর নাই। এবং রাহুল গান্ধীও সোচ্চার মোদীর বিরুদ্ধে। এই যে গত কিছুদিন আগে ভোট কারচুপি হয়েছে বিহারে, সেটা নিয়েও সোচ্চার রাহুল গান্ধী। মমতা ব্যানার্জির মোদীর বিরুদ্ধে, হাসিনাকে নিয়ে মোদীর বিরুদ্ধে। তারপর তাদের আরও নেতা আছে, অনেক নেতা আছে, তারা সবাই এই সমস্ত ব্যাপারে
মোদির বিপক্ষে চলে গেছে। মোটামুটি মোদির অবস্থা এত ভালো না, হয়তো এই টার্ম কোনো মতে যাইতে পারে কিনা জানি। এটা 2025 সাল চলছে, 26 সাল পুরোটা অর্ধেক। 26 সালে আগামী 6 মাস সার্ভাইভ করতে পারে কিনা সেটা আল্লাহ আলম, আল্লাহ জানে। আরবিতে তারা বলে আল্লাহ আলম, অর্থাৎ আল্লাহ বলতে পারে, আল্লাহ জানে। তো মোদি পররাষ্ট্রনীতি, মোদির কোনো জ্ঞানই নেই পররাষ্ট্রনীতি সম্বন্ধে, পররাষ্ট্রনীতি সম্বন্ধে, প্রতিবেশীদের সাথে সম্পর্কের ব্যাপারে মোদির কোনো জ্ঞানই নেই। আর বাংলাদেশে কোনো কিছু যুদ্ধ বিমান কিনতে গেলে মোদির বাধা। এখন ভাই মোদিরই আমরা বলি যে এখন হাসিনার তোমার দাসে যে ছিল তার এখন রাজত্ব নাই, সেটা ভুলে যাও। বাংলাদেশ এখন চোখ তুলে কথা বলতে শিখেছে, কথা বলছে এখন। ইতিমধ্যে বিগত 15 মাস দেখছো তোমরা কিভাবে বাংলাদেশ কথা বলছে। বিডিআর ওইখানে বলছে যে একটি যদি হত্যা করে, একটির বদলে 2টি গুলি করে ফেলে দাও, এটা বলা হয়েছে। আমরা এগুলো সমস্ত কিছু দেখেছি। এবং ভারতের টনক যদি না নড়ে, ভারত বোকার সরকার বার করবে। আর ভারত যদি মনে করে বাংলাদেশকে আক্রমণ করবে, সেটা চরম ভুল, নিজে পায়ে নিজে কুড়ালটা মেরে। ভারতের ঐক্যবদ্ধ ভারত অথবা বর্তমানে যে মানচিত্র আছে ভারতে, সেই মানচিত্র আর অখণ্ড থাকবে না। বর্তমানে যে অখণ্ড ভারত আছে যে মানচিত্রে, সে অখণ্ড ভারত আর থাকবে না। 7 সিস্টার আলাদা হয়ে যাবে। চীনে নিয়ে নেবে চিকেন নেক। যতই এখানে সামরিক প্রস্তুতি নেক ভারত, চীনে চিকেন নেক নিয়ে নেবে। চীনের শক্তির সাথে ভারতের পাত্তাই পাবে না, পাকিস্তানের সাথে পারছে না। আবার নতুন করে 2টা ফ্রন্ট ছিল তার, চীনে একটা ফ্রন্ট, যুদ্ধ ফ্রন্ট, পাকিস্তান একটা ফ্রন্ট, নতুন করে একটা ফ্রন্ট বানিয়েছে ভারত মোদি, সেটা হচ্ছে বাংলাদেশ ফ্রন্ট। বাংলাদেশকে শত্রু রাষ্ট্র বানিয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, তারপর মালদ্বীপ, এগুলোকে ভারত মিত্র রাষ্ট্রের তালিকায় রাখে নাই মোদি, এগুলোকে শত্রু রাষ্ট্রের তালিকায় রেখেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দীর্ঘদিন ধরে এই পদে আছেন। শুনেছি আগে উনি পুলিশের হায়ার র্যাঙ্কের অফিসার ছিলেন। এখন ভারতের আজকে বেশ কয়েক বছর ধরে মোদী সরকারের আমলে সেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর খলিলুর রহমান, অনেক বিদ্বান ব্যক্তি একজন। ডক্টর খলিলুর রহমান আজকে যাওয়ার কথা ছিল ভারতে, কিন্তু উনি গতকালকে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি তার একদিন আগেই উনি ভারতে গেছেন। জানি না একদিন আগে কেন গেছেন, এগুলো আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় না। একদিন আগে যাক, একদিন পরে যাক। এখন আমরা দেখতে পেয়েছি ওইখানে ডক্টর খলিলুর রহমান এবং অজিত দোভাল একটা দুজন বসে একটা মিটিং করেছেন, আলোচনা করেছেন দুজন বসে। এবং এটা শোনা গেছে যে ডক্টর খলিলুর রহমান অজিত দোভালকে বাংলা সফরে আমন্ত্রণ জানিয়েছে। আমি আগেও বলেছি আমার বিভিন্ন ভিডিওতে যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, ভারতের সাথে খারাপ সম্পর্ক চাই না, কিন্তু এটা বোঝাপড়ার ভিত্তিতে, গিভ অ্যান্ড টেক, এই সিস্টেমের ভিত্তিতে বোঝাপড়া চাই। শেখ হাসিনা যেভাবে ভারতের সাথে সম্পর্ক রেখেছেন ওইভাবে না, সব কিছু দিয়ে বিনিময়ে কিছু না পেয়ে স্বার্থ রক্ষা করবে, এইভাবে না। এখন যেটা ইউনূস সরকার করছেন সেভাবে ভারতের সাথে আমরা সম্পর্ক চাই। এবং ডক্টর খলিলুর রহমান সেটা বোঝাতে চেয়েছেন। এবং তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছেন সেটা বোঝা যাচ্ছে না। তবে শেখ হাসিনার রায় যেদিন হবে তার একদিন আগে ডক্টর খলিলুর রহমান ভারত সফর করেছেন। এখন হয়তো ভারত, আমরা যেটা আন্দাজ করছি, অজিত দোভালের কাছে, ভারত সরকারের কাছে ডক্টর খলিলুর রহমান শেখ হাসিনার প্রত্যাপনের ব্যাপারে হয়তো আলাপ করতে পারেন, অন্য সম্ভাবনা বেশি অন্য কিছুর সাথে। এখন শেখ হাসিনা প্রসঙ্গে আসা যাক। শেখ হাসিনার ডেথ সেন্টেন্স হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। 3টি ইয়েতে 2টিতে মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনার, এবং সাথে মৃত্যুদণ্ড হয়েছে তার হাসিনা আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।
এবং 5 বছর কারাদণ্ড হয়েছে আল মামুনের, পুলিশের অধিকর্তা। তো আল মামুন এটা নিয়ে মানুষের মধ্যে একটু বিতর্ক আছে, মানুষের মধ্যে একটু উচ্ছ্বাস না, এটা মানুষের মধ্যে একটা মানুষ সম্ভবত বাংলাদেশের মানুষ এই আল মামুনের শাস্তিটা আরো করা হওয়ার চেয়েছিল, ওই যাবজ্জীবন নাইলে মৃত্যুদণ্ড এই ধরনের, কারণ মানুষ হত্যার সাথে সেও সরাসরি জড়িত। যাক, সে রাজসাক্ষী হয়েছে, জানি না কি কারণে সেটা তাকে 5 বছরের সাজা দিয়েছে, সেটা জজেরাই ভালো বলতে পারবেন। শেখ হাসিনা কিন্তু এখনো তার তেজস্বী কথাবার্তা, তার অহমিকা কথাবার্তা, অধ্যত্বপূর্ণ কথাবার্তা কিন্তু এখনো কমে নাই, কোনো অংশে কমে নাই। বলছে, এক অডিও বার্তায় শুনেছি আমরা, মরতে তো একদিন হবে, কিন্তু আমি দেখে ছাড়বো। আরে ভাই, তুমি বাঁচলে না, তুমি দেখে ছাড়বে? তুমি থাকতে তুমি বড় বড় কথা বলেছিলে তারেক জিয়াকে, সাহস থাকলে দেশে আয়, বিদেশের মাটিতে বসে উস্কানি না দিয়ে তোর যদি সাহস থেকে দেশে আয়। সেই জিনিসটা এখন তোমার উপরে প্রযোজ্য হয়েছে। অনেকেই এখন বলছে তোমার সাহস থাকলে, তুমি হাসিনার সাহস থাকলে এসে আদালতে আত্মসমর্পণ করো, 1 মাস সময় আছে, হয়তো সেই সময়ের মধ্যে অ্যাপিল করতে পারবে তুমি। সেই কথাটা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও বলেছেন, আপনি দেশে এসে, আপনাকে আমন্ত্রণ জানায়, দেশে এসে আপনি আত্মসমর্পণ করুন আদালতে, এবং আপনি এটা এগেস্টে পিটিশন করেন। কি না করেছে শেখ হাসিনা বিগত 15 বছরে, ধরাকে সরা জ্ঞান করেছে। এই দেশটা তার বাপের, এই দেশটা তার বাপে স্বাধীন করেছে। ভাই, তোমার বাপের স্বাধীন, তার আগে তোমার বাপের আন্দোলন করেছিল, সেটাকে অস্বীকার করছে না, কিন্তু তোমার বাপের স্বাধীন কোথায় করলো? তোমার বাপে তো পাকিস্তানের সাথে জেনে শুনে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে 25শে মার্চের আগে ধরা দিয়েছে, এবং পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে প্রথম ঢাকা, পরে পাকিস্তানে নিয়ে গেছে, ওয়েস্ট পাকিস্তান, তৎকালীন ওয়েস্ট পাকিস্তান, বর্তমান পাকিস্তান। তোমার বাপের যুদ্ধ কিভাবে সে দেশ স্বাধীন করলো? দেশ স্বাধীন করেছে জিয়াউর রহমানরা, মুক্তিযুদ্ধ যারা ছিল। জিয়াউর রহমান 9 নম্বর সেক্টর কমান্ডার ছিল, জেড ফোর্সের কমান্ডার ছিল জিয়াউর রহমান। তোমার বাপে জিয়াউর রহমানকে বীর উত্তম দিয়েছে খেতাব, আর তুমি এসে গত 3 বছর আগে সেই খেতাব তুমি কেড়ে নিতে চেয়েছিলে। তোমার বাপে দিয়ে খেতাব, আর তুমি নিয়ে নাও খেতাব। কি ধরনের মহিলা তুমি? তোমার কাণ্ড জ্ঞান, তোমার বাজ বিচার, তোমার কথাবার্তা, তোমার অহমিকা এত বেশি দেখানো, তোমার এগুলা আসলে আল্লাহ সহ্য করে নেই। তুমি আজকে ক্যাঙ্গারু কোর্ট বলছো, তোমরা আওয়ামী লীগরা বলছো আজকে ক্যাঙ্গারু কোর্ট। এই কোর্টটা তো তুমি শেখ হাসিনার দ্বারা সৃষ্টি হয়েছে। এই কোর্টটা তোমরাই তো বিচার করেছিলে যুদ্ধাপরাধী বলে, যে জামাতের এতগুলো নেতাকে ফাঁসি দিয়ে দিলে, বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছিল। সেই একই কোর্টে ডক্টর ইউনূস তো নতুন কোনো কোর্ট বানায়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা তো তোমাদের হাতে গড়া, তুমি হাসিনার হাতে গড়া, তোমার বাপের হাতে গড়া, এগুলা তোমাদের আওয়ামী লীগের হাতে গড়া। তোমরা এখন ক্যাঙ্গারু কোর্ট বলবে? তো যখন তোমরা জামাতের নেতাদেরকে যখন আরো সংক্ষিপ্ত এর মধ্যে ফাঁসি দিয়ে দিলে, তখন এটা ক্যাঙ্গারু কোর্ট ছিল না। তোমরা করলে সেটা ভালো, আর অন্যরা ভালো করলে সেটা খারাপ, তোমরা খারাপ করলে সেটাও ভালো বলতে হবে সবাইকে। ভারতকে তুমি তো নিজে বলেছো, ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। ভাই, ভারতকে ওইভাবে দেয় না। একটা প্রধানমন্ত্রী তোমাকে কে দিয়েছে, রাইট কে দিয়েছে তুমি ভারতকে দিবে এবং কিছু নিবে না, এই রাইটটা তোমাকে কে দিয়েছে? তুমি তো নির্বাচিত প্রধানমন্ত্রী না, তুমি তো ভারতের সমর্থনে তুমি দিনে ভোট রাতে করেছো, একবার প্রধানমন্ত্রী হয়েছে ভারতের সাপোর্টে, আরেকবার ভোট চুরি করে প্রধানমন্ত্রী, আরেকবার ডামি ইলেকশন করেছো করে প্রধানমন্ত্রী, 3 বার ভারতে তোমাকে সহযোগিতা সাহায্য করেছে এবং সমর্থন দিয়েছে। তখন বাংলাদেশ ভালো ছিল ভারতের জন্য। আর এখন ডক্টর ইউনূস যখন চোখে চোখ তুলে কথাবার্তা বলছে, এখন বাংলাদেশ খারাপ, এখন বাংলাদেশ ভালো না, এটা মৌলবাদী দেশ। ভাই, আমরা মুসলমান, তোমরা হিন্দুরা, তোমরা ধর্ম পালন করছো না? হ্যাঁ, তোমরা বিজেপিতে একটা মৌলবাদী না খালি, এটা একটা কট্টর হিন্দুত্ববাদী এবং সংকীর্ণ বাংলাদেশের চরম মুসলিম বিদ্বেষী একটি দল এই বিজেপি।
তোমাদের ওগুলো সব ভালো। আর আমরা একটু এখানে হুজুরা বিগত 15 বছর হাসিনা আমলে তোমরা দেখাও, একটা পুরোহিতকে গ্রেপ্তার করেছে, একটা সাধুকে গ্রেপ্তার করেছে, দেখাতে পারবে না। সবগুলা করেছে হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে তোমরা শেখ হাসিনা নিগৃহীত করেছে, অপমান করেছে এবং বদদোয়া নিয়েছে আলেম ওলামা। তাদের বদদোয়া আল্লাহ কবুল করেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে শেখ হাসিনার এই অবস্থা, মৃত্যুদণ্ড। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যার মৃত্যুদণ্ড সাজা হয়েছে, সেটাও তোমার গলায় এসছে, তোমার গলায় ঝুলেছে সেটা। এখন ভারত কিভাবে দেয় না দেয় সেটা একটা ভারতের ব্যাপার। আমি আজকে ভিডিওটা আরো আগে করতে পারতাম, একটু লেট করে করেছি, একটু পুরোপুরি অবস্থাগুলো একটা পর্যবেক্ষণ করে তারপর ভিডিওটা বানাবো। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই, আপনারা সাবস্ক্রাইব করলে আমার জন্য আমার অনুপ্রেরণা থাকবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখন ভারত কিভাবে বাংলাদেশকে, শেখ হাসিনাকে ফেরত দেয়, আমার কাছে দুইটি দিকই আছে। মনে হচ্ছে দুইটি, হয়তো ফেরত দিবে না, হয়তো ফেরত দিবে, আন্তর্জাতিক চাপে পড়ে ফেরত দিবে অথবা ফেরত দিবে না। আর ভারত ফেরত দিলে শেখ হাসিনা যখন এখানে আসবে, জেলার মধ্যে শেখ হাসিনা সবকিছু বলে দিবে, যেগুলো ভারতের সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, গত বছর 2024 জুলাই আগস্টের হত্যাকাণ্ড, সবগুলো শেখ হাসিনা ফরফর করে বলে দিবে। এবং আসাদুজ্জামান কামালও ওকে দেশে নিয়ে আসা উচিত। যারা পালিয়ে গেছে ভারতে উচিত অচিরেই বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে এগুলো তাদেরকে ফেরত দেওয়া, এটা আমি মনে করি। কারণ এই বন্দি প্রত্যার্পণ চুক্তিটা করেছিল হাসিনা এবং ভারত, হাসিনাই করেছিল। এই বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে হাসিনা অনুপ চেটিয়া, উলফা আন্দোলনের নেতা অনুপ চেটিয়া, পরেশ রাওকে ফেরত দিয়েছিল, ভারতের হাতে তুলে দিয়েছিল। আর ভারত এখন আমাদের শেখ হাসিনাকে একটা ট্রাম্প কার্ড, একটা জুয়ার কার্ড হিসাবে ব্যবহার করছে। ভারত এগুলো ভালো করছে না। ভারত যতই এগুলো হাসিনাকে নিয়ে তালবাহানা করবে, রায়ের পরে ভারত ফেরত দিবে না, যতই তালবাহানা করবে ভারত, ততই বাংলাদেশের মানুষ আরো চরম ভারত বিদ্বেষী হয়ে যাবে। সেটা আর কোনোদিন ভারতের পক্ষে বাংলাদেশের মানুষ যাবে না। ভারত কি সেটা চায়? যদি অজিত দোভালের সাথে আমাদের ডক্টর খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দোনো দেশে কথাবার্তা হয়েছে, আশা করি একটা ফ্রুটফুল রেজাল্ট বেরিয়ে আসবে এবং হাসিনাকে ফেরত দেওয়ার ইয়েটা হয়তো ভারত হয়তো দিবে। কিন্তু আমার মনে হচ্ছে না ভারত দিবে। ভারত যেমন একটি রাষ্ট্র, ভারতকে আমরা অবজার্ভ করি, আমি আগেও বলছি, ভারত বাংলাদেশের জন্য একটা বন্ধু রাষ্ট্র না, আগেও ছিল না, স্বাধীনের আগেও ছিল না, স্বাধীনের বিগত 54 বছরে ছিল না, ভবিষ্যতে ভারত বন্ধু রাষ্ট্র হবে না। সেটা আপনারা মিলিয়ে দেখেন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।